এখন তো সবাই জানেন বাংলাদেশে এখন যে সমস্ত ঘটনা ঘটছে এইগুলো কিন্তু কি বলা যায়, মানে কী যে ঘটছে অনেক সময় বুঝিয়ে ওঠা মুশকিল, এবং বাংলাদেশের মানুষ আসলে কেমন সেটাও বুঝে ওটা মুশকিল। একদিক দিয়ে বলা যায়, আবার আর একদিক দিয়ে বলা যায় না। আসলে বাংলাদেশের মানুষ বর্তমানে কি ভাবছে, কি চিন্তা করছে, এটা বোঝা খুবই মুশকিল। কেন কথাটা বললাম, এই যে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সেই ৭১ সালে যারা স্বাধীনতার পক্ষে ছিলেন এবং যুদ্ধ করছিলেন মুক্তিযুদ্ধ, তো তার মধ্যে কিছু লোক জড়ো হয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে উড্ডীন করা এই ধরনের একটা প্রকল্প মনে হয় হাতে নিয়ে তারা ঢাকায় মিলিত হয়েছিলেন। তো তার মধ্যে এই যে দেখা যাচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী এবং এদের সাথে আরও ছিল কি জেডাই খান পান্না, ডক্টর কামাল হোসেন সহ আরও অন্যান্য। শোনা যায় যে তারা নাকি পুলিশের অনুমতি নিয়ে ওই যে রিপোর্টার্স ইউনিয়ন অফিস না কোথায় জানি এটা করতেছিলেন। তো ওইটা যখন করতেছিলেন তখন এদের নাতির বয়সী, ছেলের চাইতেও না, ছেলেও না, নাতির বয়সী কতগুলো পোলা পান গিয়ে তাদের একেবারে উপরে চড়াও হয়েছে, তাদেরকে তুই তোকারি বলে সম্বোধন করেছে, গালিগালাজ করেছে, খানকির পোলাটোলা বলেও কিন্তু গালিগালাজ করেছে এদেরকে করে। এদের উপর অভিযোগ দিয়েছে যে এরা নাকি ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই কাজটা করছে। এবং মজার ব্যাপার হচ্ছে ওখানে যে সমস্ত ছেলেপেলে এই কাজগুলো করছে দেখলাম যে তারা পরিচয় দিয়ে যাচ্ছিল যে তারা ছাত্রদল, অর্থাৎ এই বিএনপি নামক দলটারই লোকজন। তো এই কর্মকাণ্ড করছে। তো একটা ভিডিওতে দেখছিলাম যে লতিফ সিদ্দিকী উনি খুব চুপ করে বসেছিলেন, কোনো কথাবার্তা বলেননি, কারণ উনি খুব ভালো করে জানেন যে কোনো কথাবার্তা যদি উনি বলতেন তাহলে হয়তো ওখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হতো। অন্তত এই জিনিসটা উনি বুঝে চুপচাপ ছিলেন। এবং অতঃপর ওই সমস্ত উত্তেজিত জনতা এদেরকে ধরে নাকি পুলিশের হাতে সোপর্দ করছে। পুলিশ অতঃপর এদেরকে ধরে নিয়ে চলে গেছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না? এরা তো পুলিশের অনুমতিক্রমেই এই জায়গায় এই অনুষ্ঠানটা করছিলেন। তো তাহলে এদের কর্মকাণ্ড যে অবৈধ না, অপরাধ না, সেটা তো প্রমাণিত। তা না হলে তো আর পুলিশ অনুমোদন দিত না, তাই না? আবার ওই কাজ করার জন্যে কিছু পোলা পান, ওদের সংখ্যা কিন্তু বেশি না, 20, 25, 30 জন এরকম, তারা এসে ওখানে ঢুকে জোর করে তাদের অপমান অপদস্থ করে তারপরে অনেকটা ধাক্কাধাক্কি করে ফিজিক্যালি শর্ট থাপ্পড় দিয়েছে কিনা আমরা ভিডিওতে দেখি নাই, বাট নাতির বয়সে পোলাপানগুলো সেই প্রচণ্ড রকম অপমান করে তাদেরকে পুলিশে তুলে দিয়েছে। এবং এই ক্ষেত্রে সাধারণত ধরে নেওয়া যায় যে যেহেতু তারা পুলিশের অনুমতিক্রমে অনুষ্ঠানটা করছিল, বাইরে থেকে কেউ গিয়ে হুজ্জতি করলে পুলিশ তাদেরকে বাধা দিবে, তাই না? কিন্তু ঘটনা ঘটছে উল্টো। যারা নাকি সেখানে গিয়ে হুজ্জতি করছে তাদেরকে সসম্মানে ছেড়ে দিয়েছে, আর যারা নাকি অনুমতি নিয়ে অনুষ্ঠান করছে তাদেরকে ক্রিমিনাল হিসেবে ধরে নিয়ে হাজতে নিয়ে ঢুকিয়েছে। তো এইটা আসলে কি নির্দেশ করে? অতঃপর এই লতিফ সিদ্দিকী এসে প্রশ্ন করছে, দেশে কি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা নিষিদ্ধ? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছে, তাই না? তো এই বিষয়ে আমি আসলে অনেক দিন ধরেই বলে আসছি যে বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টক্তি বলে কোনো কিছুই নাই, মুক্তিযুদ্ধের চেতনার কোনো লোকজন আসলে নাই। আর যদি কিছু থেকেও থাকে তারা ইঁদুরের গর্তে লুকিয়েছে, এবং না লুকিয়ে উপায় নাই। সত্য কথা বলতে কি, এখানে এই যে যারা নাকি এতদিন মুক্তিযুদ্ধের একতরফা চেতনাধারী বলে দাবি করতো যে এই আওয়ামী লীগ, সত্য কথা বলতে কি এটা একেবারে নিশ্চিত, এবং যারা বাংলাদেশের মানুষ তারা খুব ভালো করেই জানেন যে মুক্তিযুদ্ধের চেতনার 12টা বাজিয়েছে কিন্তু আওয়ামী লীগ। এবং ঠিক সেই কারণেই আজকে এই তরুণ প্রজন্ম এই মুক্তিযুদ্ধ নিয়ে তারা গর্ব করে না, অহংকার করে না, বরং তার বিপরীত ন্যারেটিভ দিয়ে তাদের মস্তিষ্ককে একেবারে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। সেটা কি?
সেটা যেমন একদিক দিয়ে ধর্মীয়, অন্য দিক দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী লোকজন বিগত 15-16 বছর বা তারও বেশি দিন ধরে যে সমস্ত কর্মকাণ্ড করেছে, এই সমস্ত কর্মকাণ্ডের ফলে যাবতীয় দোষ খালি এই আওয়ামী লীগের ওপরে পড়ে নাই। এরা যখন অতঃপর নানা রকম অকারেন্স করে দুর্নীতি, চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলো করে যখন আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে পরিচয় দিত, তখন ওদের ওই দোষের বিষয়টা কিন্তু ওই অনেকটা মুক্তিযুদ্ধের চেতনার উপরেও গিয়ে পড়ছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টা আওয়ামী লীগের লোকজনরাই কিন্তু কলুষিত করছে, যে কারণে হচ্ছে কি বর্তমান প্রজন্মের লোকজন এই মুক্তিযুদ্ধের চেতনার লোক বলতে খারাপ লোক বুঝায়। এবং ঠিক এই কারণে আওয়ামী লীগের সাথে যদি সম্পর্কযুক্ত নাও হয়, তাহলেও যদি কেউ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে, ধরে নেয় যে এই লোক তলে তলে আওয়ামী লীগের লোক এবং এও খারাপ লোক। এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু গোটা বাংলাদেশে যুগের পর যুগ ধরে কিন্তু করা হয়েছে। আর আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এটা করা তো খুব ইজি, তাই না? কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করেছে কোনটা? বাংলাদেশে যে ব্যাপকভাবে ধর্মোন্মাদনা প্রচার করে মানুষদেরকে ধর্মোন্মাদ বানানো হয়েছে, তার ফলেই কিন্তু আস্তে আস্তে মানুষ স্বাধীনতার চেতনা থেকে দূরে সরে গেছে। বহুবার আমি কিন্তু বলেছি যে আপনি যদি ইসলাম দিয়ে বিশ্লেষণ করেন স্বাধীনতা যুদ্ধটা, তাহলে স্বাধীনতা যুদ্ধ কিন্তু কোনো মতেই কিন্তু ইসলামের মানে অনুমোদিত ছিল না। এটা ছিল এক ধরনের মুনাফিকি। 1947 সালে ধর্মের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল, তো তাই যদি হয় তার 21 বছর পরে এসে সেই পাকিস্তানের যে উম্মা গঠিত হলো, সেখান থেকে যদি বলে যে আমরা আর প্রথমে মুসলমান না, আমরা বাঙালি, আমরা আলাদা দেশ চাই, ইসলাম অনুযায়ী তাদেরকে কিন্তু মুনাফিক বলা হয়। বাংলাদেশের আলেম ওলামা হুজুর কেউই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এটা তো 100% সত্য। আর যারা তথাকথিত মুক্তিযোদ্ধা তারা কি বলে জানেন? কেন পাকিস্তানিরা বাংলাদেশের মানুষদের হত্যা করছিল, নারীদেরকে ধর্ষণ করছিল। আরে ভাই, ইসলাম অনুযায়ী যারা মুনাফিক হয়ে যায় তাদের হত্যা করা বৈধ, আর তাদের নারীদেরকে গনিমতের মাল হিসাবে ভোগ করা বৈধ। এরা এই কথাগুলো বলে বস্তুত ইসলাম না জানার কারণে। এবং ঠিক সেই কারণে 1971 সালে অনেক মুক্তিযোদ্ধা আছে, পরবর্তীতে কিন্তু তারা জামায়াত ইসলামে যোগ দিয়েছে, যারা নাকি এই স্বাধীনতার বিপক্ষে ছিল। কেন যোগ দিয়েছে? কারণ তারা অবশেষে বুঝেছে যে মুক্তিযুদ্ধটা বেসিক্যালি ইসলামের বিরুদ্ধে ছিল, এবং এইটাকে চূড়ান্ত রূপ দেয় ভারত এই মুক্তিযুদ্ধের পক্ষে থাকায়। কারণ মমিন মুসলমানদের যে ইসলাম অনুযায়ী অমুসলিমদের সাথে দোস্তালি করা নিষেধ না, সূরা আল মাইদার 51 নম্বর আয়াত অনুযায়ী। তো তাহলে ইসলাম অনুযায়ী ব্যাখ্যা করলে এই মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ছিল ইসলাম বিরোধী। আর যেহেতু জামাত ইসলাম নিয়েই রাজনীতি করে, সেহেতু তারা কিন্তু কখনোই 71 সালের ভূমিকার জন্য তারা কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা, কোনোদিন মাপও চায় নাই, ভাই কোনোদিন ভুল হয়েছে এটাও স্বীকার করে নাই। এখন 5 আগস্ট ঘটনাচক্রে যে অভ্যুত্থানটা হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এইটা তো জামাত শিবিরের এবং আরও এই ধরনের ইসলামপন্থী লোকজন দিয়েই হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নামকাওয়াস্তে ক্ষমতায়, বাট দেশ চালাচ্ছে তো তারাই। অফিসিয়ালি জামাত ইসলাম হয়তো ক্ষমতায় নাই, বাট আসলে তো তারাই ক্ষমতা চালাচ্ছে, তাই না? তাহলে আনঅফিসিয়ালি জামায়াত ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতা চালায়, তাহলে সেই জায়গাতে যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, সেটা কি একটা ক্রিমিনাল অফেন্স না? সেটা কি অন্যায় না, অপরাধ না? 100% অন্যায়, অপরাধ। এবং জামাত ইসলামের দৃষ্টিতে তারা দেশদ্রোহী, মুক্তিযোদ্ধা যারা তারা দেশদ্রোহী, সেটাও কিন্তু বুঝতে হবে। এখন প্রশ্ন ওঠে, তাই যদি হয় তাহলে রিপোর্টার্স ইউনিয়নে গিয়ে যারা নাকি এদেরকে হেনস্থা করলো এবং ধরে এই যে পুলিশের হাতে দিল, তারা আবার নিজেদেরকে ছাত্রদল বা যুবদল এরকম পরিচয় দিল কেন? কেন পরিচয় দিয়েছে জানেন? এখানেই তো আসল কৌশল। যারা এই কাজটা করছে তারা কি আসলেই যুবদল, আসলে কি ছাত্রদল? মোটেও না। তারা হয়তো জামাত বা শিবিরের লোকজন, ওই বিএনপির মধ্যেই আছে। যেমন
এই ছাত্রলীগের মধ্যে এই যে আজকে এনসিপির নেতারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল না, পট পরিবর্তনের পরপরই কিন্তু তারা তাদের পরিচয়ে আবির্ভূত হয়েছে, তাই না? এখন এই বিএনপি নামক দলটা তারা বলে না যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী, বলে তো তারা তো মুক্তিযুদ্ধকে মনে করে যে এটা তাদের অর্জন। তাদের নেতা জিয়াউর রহমান একজন মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ছিলেন, তো মুক্তিযুদ্ধের চেতনা লালন করে বলে বিএনপির নেতারাও অনেক সময় প্রচার করে না। তো তারা যাতে সেই কাজটা করতে না পারে সেই জন্যেই এখানে যারাই হামলা করেছে তারা নিজেদেরকে ছাত্রদল বা যুবদলের পরিচয় দিয়েছে, দিয়ে কাদের ওপর হামলে পড়েছে? যারা নাকি মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক ছিল তাদের উপর, তাই না? অর্থাৎ গোটা দেশবাসীকে এটাই দেখাচ্ছে যে বিএনপি কোনো ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। এবং এইটার মাধ্যমে যে জিনিসটা আসলে ফুটিয়ে তোলা হচ্ছে, বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন 1971 সালের স্বাধীনতা মানে না, এটাই। এবং আমরা তো জানি যে ওই যে 24 সালের 5 আগস্ট যে অভ্যুত্থান হলো, যে জুলাই চেতনা, যেটাকে বলা হচ্ছিল না যে নতুন করে দেশ স্বাধীন হলো, 71 সালকে যদি আপনি নিঃশেষ করে দিতে পারেন নানা কায়দায়, নানা চলে, নানাভাবে মানুষের, সাধারণ মানুষের হৃদয় থেকে, তাহলে কি জুলাই চেতনা এখানে স্ট্যাবলিশ হয়ে যায় না? 71 নিয়ে এই যে অনুষ্ঠানে এই যে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, বর্ষিয়ান ভদ্রলোক যারা, তাদেরকে অপমান করা কিন্তু ওইটারই অংশ। অর্থাৎ 71 সালের কোনো কিছু এই বাংলাদেশে থাকবে না। ওটা ছিল বস্তুত বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে তুলে দেওয়া, এই ন্যারেটিভ প্রতিষ্ঠিত করে 24 জুলাই হলো আসল স্বাধীনতা, এটাই প্রতিষ্ঠিত করা। এবং সেটা কারা করছে? জামাত ইসলাম। অর্থাৎ এই দেশ এখন জামাত ইসলামের, এখানে 71 সালের কথা বলা তো ভয়ঙ্কর অপরাধী হবে। আমি জানি না কিছু কিছু লোক এখনও এইভাবে চিন্তা কেন করে না। যত তাড়াতাড়ি করবে ততই মঙ্গল। এখন প্রশ্ন হলো এটা সমাধান কি? সমাধান কি জানেন? আপনি ভাই নিজে মুসলমান থাকবেন, ইসলাম পালন করবেন, ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসেবে আপনি জাহির করবেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি 71 সালের চেতনা লালন করবেন। এটা ভাই হয় না। আর বাংলাদেশের মানুষ এইটাই বোঝে না, এটাই বোঝে না। 71 সালের চেতনা এবং ইসলাম একসঙ্গে সহাবস্থান করতে পারে না। হয় আপনি 71 সালের চেতনা নিয়ে থাকবেন অথবা আপনি ইসলাম নিয়ে থাকবেন, এই দুইটাকে আপনি একসাথে নিয়ে থাকতে পারবেন না। এবং যে কারণেই বস্তুত আজকে বাংলাদেশে এই ঘটনা হচ্ছে। এ কথাটা কেন বললাম? আপনি যদি বছর 2 আগে এই যে এই শ্রীলঙ্কার কথা আপনি দেখেন, সেখানেও তো এই ধরনের অপশাসন ছিল, যারা ক্ষমতায় ছিল, তাই না? জনগণ ফুসে উঠছিল না। তারপরে সেই যে সেনা প্রেসিডেন্ট ছিল তাকে পালিয়ে যেতে হয়েছিল, কি হয় নাই? অতঃপর তারা কিন্তু 2 বছরের মধ্যেই দেশকে কিন্তু আবার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসছে। সেখানে ওই ধরে ধরে পিটানো, বাড়িঘর আক্রমণ করা, কাউকে ধরে হেনস্থা করা, এই জিনিসগুলো কিন্তু ওই সময়ের পরেও কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ সেখানে ইসলাম নাই। সেখানকার গণ অভ্যুত্থান বা তাদের যে মুক্তি সংগ্রাম ছিল যখন তারা স্বাধীনতা হয়েছিল, তার সাথে এই তারা যে অভ্যুত্থান করছিল তার কোনো বিরোধ নাই। ওখানে সবাই কিন্তু তাদের স্বাধীনতা যুদ্ধের চেতনায় চেতনাধারী ছিল, দেদীপ্যমান ছিল, অনুপ্রাণিত ছিল। অতএব সেখানে কোনো রকম কোনো সমস্যা হয় নাই। যারা ক্ষমতা থেকে সরে গেছে, কিন্তু যারা নতুন করে আসছে তারা তখন এই তাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে নতুনভাবে গঠন করার জন্য একত্রিত হয়েছে। এবং সেখানে তারা তো ওখানে ধর্মীয় কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে নাই। তারা তো করেছিল দেশকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করে দেশে একটা গণতান্ত্রিক সিস্টেম চালু করার জন্যে। বাট বাংলাদেশের পরিস্থিতি তো তা না। অনেকে আমি দেখি বাংলাদেশের বিষয়ের সাথে শ্রীলঙ্কার তুলনা দেয়। ভাই, শ্রীলঙ্কার বিষয় আর বাংলাদেশের বিষয় এক না।
শ্রীলঙ্কার লোকজন তো মুসলমান না, তারা তো ধর্মোন্মাদ না, তারা তো সেখানে ইসলামী শাসন চালু করার স্বপ্ন দেখে নাই, অথবা তারা তো বুদ্ধিস্ট, আমরা জানি। তো বুদ্ধিস্ট অনুযায়ী তো বুদ্ধিজম স্টাইল কোনো শাসন ব্যবস্থা তো নাই। ওরা বুদ্ধিস্ট ঠিকই আছে, কিন্তু ওদের ধর্ম তো ব্যক্তিগতভাবে আচরণ করে। তারা তো দাবি করে না যে তাদের বুদ্ধিজম ধর্মের যে বিধিবিধান আছে এটা রাষ্ট্রে চালু করতে হবে, ফলে সেখানে সমস্যা হয় নাই। বাট বাংলাদেশে যারা আন্দোলন করছিল, যারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছিল, তারা তো হৃদয়ে ধারণ করছিল বাংলাদেশকে তারা ইসলামী দেশ বানাবে, গণতান্ত্রিক দেশ তো বানাবে না। এবং বাংলাদেশের সেই হেতু স্বাধীনতা যুদ্ধ নিয়ে যেহেতু তারা বিরোধী স্বাধীনতার, অর্থাৎ 71 সালের, অর্থাৎ তারা তো ওটাকে ছন্ন বিচ্ছন্ন করে দিয়ে ওই যে ম্যাটিকুলাসলি প্ল্যান করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তো 71 সালকে ইরেজ করে দিয়ে নতুনভাবে সব কিছু স্থাপন করতে চাইবে, এটাই তো। আর এটা করতে গেলে যেহেতু এখনও দেশের একটা বড় অংশের মানুষ হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা পোষণ করে, আবার অ্যাট দ্য সেম টাইম তারা মুসলমান, সেহেতু তারা দোনোমনো অবস্থায় থাকে। তারা সবসময় এরকম অবস্থায় থাকে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে যাবে নাকি ইসলামের পক্ষে যাবে। তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষেও থাকতে চায়, ইসলামের পক্ষেও থাকতে চায়, আর যে কারণেই বস্তুতে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে থাকে, কোনো ডিসিশান নিতে পারে না। আর এই ডিসিশান না নেওয়ার, এই দোদুল্যমানতার সুযোগ নিয়েই কিন্তু আজকে এই যে মুক্তিযোদ্ধা যারা আছে তাদের অপমান করার সুযোগ পাচ্ছে। তাও কয়জন দেখবেন, 15-20 জন, 30 জন। এখানে বাইরে থেকে 100-150-200 লোক এসে এদেরকে হটিয়ে দিতে পারতো না, তা কিন্তু দেয় নাই। কারণ বাইরের ওই লোকগুলো তারা তো দোদুল্যমান, তারা তো বুঝছে না যে তারা আসলে ইসলামের পক্ষে থাকবে না স্বাধীনতার পক্ষে থাকবে। শ্রীলঙ্কায় কিন্তু এই সমস্যা ছিল না, এই জন্য অনেকে শ্রীলঙ্কার ঘটনার সাথে বাংলাদেশের তুলনা দেয়। ভাই, অল্প জ্ঞান আপনাদের যাদের আছে তারা এই সমস্ত কথাবার্তা বলেন। অন্য দেশের ঘটনার সাথে বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠীর ঘটনা মিলানো যায় না, সম্ভব না। ধন্যবাদ।